আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা যশোরপুর 2024 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু এই ক্লাসটি করতে পারবে। আমরা একটা এক নজর আমাদের প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে পি কিউ, এখানে দেখো পি কিউ কিউআর এবং পি কিউ পিআর এবং কিউআর এর মধ্যবিন্দু যথাক্রমে এম এন এস। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এখানে। ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে পি কিউআর এবং পি কিউ এর মিডল পয়েন্ট হচ্ছে এম, পি আর এর মিড পয়েন্ট হচ্ছে এন, আর কিউ আর সাইডের মিড পয়েন্ট হচ্ছে এস। এই কোশ্চেনটা আমাদের এটা স্ট্রিমে দেওয়া আছে। কোশ্চেন কতে বলা হচ্ছে যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। আচ্ছা, এই কোশ্চেনটা প্রুফ করতে আমাকে উদ্দীপকটা লাগছে না। তো আমি প্রথমে প্রশ্ন কয়ের এই সমাধানটাকে করে দিই। আমরা এখন প্রশ্ন কয়ের সমাধানের জন্য দেখো উদ্দীপকে বলা হয়েছিল কি যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। এখন তুমি যদি একটু খেয়াল করো যে পূরক কোণ আসলে কি, যখন দুইটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল কি হয় বলো তো 90 ডিগ্রি, তখন আমরা একে অপরকে পূরক কোণ বলি। মনে করি যে এই অ্যাঙ্গেলটা, মনে করো যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, সমকোণ। এখন এইখান থেকে একটা রেখা গেল, এখানে মনে করো এটার নাম হচ্ছে এ বি সি আর এটা হলো ডি। তাহলে এই কোণটা মনে করলাম আমি 60 ডিগ্রি, এটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি বোঝার সুবিধার জন্য। আর এই কোণটাকে মনে করো 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণের নাম কি? কোণ এ বি ডি। এই যে এ বি ডি কোণটা, এটা হচ্ছে ডি বি সি এর পূরক কোণ। কারণ কি, এই 30 ডিগ্রি কোণ হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ, মানে একটা অপরটার পূরক কোণ। দুইটা কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তবে একে অপরের পূরক কোণ। তার মানে এখানে 30 ডিগ্রির যে পূরক কোণ 60 ডিগ্রি, এবং 60 ডিগ্রি যেটা পূরক কোণ সেটা হলো 30 ডিগ্রি। তার মানে দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি, একে অপরের পূরক কোণ। মাথায় রাখবা যে দুইটা কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তবে একে অপরের পূরক কোণ। তো আমরা এটা প্রমাণ করার জন্য দেখো একটা ত্রিভুজ নিলাম, যেখানে বি কোণটাকে আমি দেখাচ্ছি সমকোণ। বি কোণটাকে কি দেখাচ্ছি বলো তো? সমকোণ। এবং মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এই যেখানে লিখে রাখলাম। প্রমাণ করতে হবে কি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক, অর্থাৎ বাকি যে দুইটা কোণ থাকে সূক্ষ্মকোণ, এখানে কোণ সি এবং কোণ এ, এই দুইটা কোণ যদি আমি যোগ করি তাহলে সেটাকে আমি পূরক কোণ অর্থাৎ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। খুব সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তো চলো এটাকে প্রমাণ করা যাক। দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর, এই যে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তুমি চাইলে এখানে সাইডে একটা নোট দিতে পারো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি লিখে দিলাম। একটু খেয়াল করো, এই বি কোণটা আমাদের যেহেতু সূক্ষ্মকোণ হচ্ছে এ আর সি, তাহলে সূক্ষ্মকোণ দুইটাকে এক পাশে রেখে দেই। সূক্ষ্মকোণ দুইটাকে এক পাশে রেখে দেই। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। তাহলে এই যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত দেখো তো? আমাদের এই চিত্র অনুযায়ী অ্যাঙ্গেল বি এর ভ্যালু 90 ডিগ্রি, এ দেখো 90 ডিগ্রি। তাহলে বি এর ভ্যালুটা আমরা বসায় দিই। তাহলে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখো তো দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হলো? এ দেখো কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের বি কোণটা যদি সমকোণ হয়, তাহলে বি কোণ বাদে বাকি যে দুইটা কোণ ছিল কোণ এ আর কোণ সি, এদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণের পূরক কোণ হচ্ছে সি আর সি কোণের পূরক কোণ হচ্ছে এ, দুইটা যোগফল 90। তাহলে প্রশ্নের যে মত সেই মত অনুযায়ী আমরা প্রমাণ করলাম যে সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। এ দেখো সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি। প্রশ্ন খতে বলা হচ্ছে কি দেখো, দেখাও যে এম এন সমান্তরাল কিউআর, এম এন সমান্তরাল কিউআর এবং এম এর লেন্থ হবে কিউআর এর অর্ধেক। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ পি কিউআর এম এন, তার মানে এম আর এনকে অ্যাড করে দিতে হবে, যোগ করতে হবে। এম এনকে যোগ করব, যোগ করার পর এম এন এর যে লেন্থটা হবে, এম এন সাইডের অর্থাৎ এম এন যে লাইনটা, এটা যে লেন্থ বা দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে কিউআর এর দৈর্ঘ্যের অর্ধেক। সেটা আমাকে প্রমাণ করতে বলছে এবং এটা আমরা প্রমাণ করতে পারবো খুব সহজে। দেখো প্রশ্ন খতে আমরা প্রমাণ করব যে এম এন সমান্তরাল কিউআর, এর জন্য যে প্রয়োজনীয় তথ্য আমাদের উদ্দীপকে দেওয়া ছিল আমি তা লিখে নিলাম। যে দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ও পি আর, এখানে পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম আর এন। প্রমাণ করতে হবে কি, এই যে এই জিনিসটাকেই লিখে দিলাম। এখন এই প্রমাণের জন্য আমাকে একটু অঙ্কন করতে হচ্ছে। আমরা যে অঙ্কনটা করব তা হচ্ছে এম আর এনকে যোগ করে দিব আর একটু বর্ধিত করব। কতটুকু বর্ধিত করব বলো তো?
এম এন এর দৈর্ঘ্য যতটুকু বর্ধিত করব ঠিক ততটুকু। তাহলে এম এনকে যোগ করলাম আর একটু বাড়াই দিলাম কি পর্যন্ত, মনে করো যে এটাকে ই পর্যন্ত, অথবা এখানে তুমি ই দিতে পারো, এফ দিতে পারো, হটেভার তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। আমি মনে করে দিলাম এখানে এফ, এফ পর্যন্ত। তাহলে এম এন যোগ করে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এম এন সমান এন এফ হয়। তারপরে কি করব, এখানকার আমরা এই যে এফ আর এই আরকে দিলাম যোগ করে, এফ আর আরকে কী করলাম, যোগ করে দিলাম। ওকে, এখন এই যে অঙ্কনে যেটা আমরা করছি এটাকে আরেকবার একটু বলি এবং লিখে ফেলি। এম এন যোগ করে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এম এন সমান এন এফ হয়। এফ আর আর অথবা আর এফ যোগ করি। আমরা লিখে ফেললাম যে এম এন যোগ করে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এম এন সমান এন এফ হয়, তারপরে আর এফকে যোগ করি। এখন আমরা এটাকে প্রমাণ করব। তো প্রমাণের জন্য প্রথমে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো, তুমি যখন এইটাকে বর্ধিত করলা এই পর্যন্ত আর এটাকে যোগ করলা, তখন এইখানে একটা নতুন ত্রিভুজ তৈরি হলো। দেখো ত্রিভুজ এন এফ আর, এই দেখো তারকা চিহ্নিত ত্রিভুজ। তার ঠিক বিপরীত দিকে আর একটা ত্রিভুজ আছে। আমাদের প্রমাণের প্রথম যে ধাপ, সেই ধাপে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কি করব বলতো, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তো আমরা এই ত্রিভুজটাকে যখন, দুইটা ত্রিভুজকে যখন সর্বসম প্রমাণ করতে চাচ্ছি, তখন খেয়াল করো সর্বসম প্রমাণ করতে দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা উপাত্ত মিলে যাওয়া লাগে, তিনটা উপাত্ত একই রকম হওয়া লাগে। সেটা কি হতে পারে, তুমি তিনটা বাহু নিতে পারো, অথবা দুইটা বাহু একটা কোণ নিতে পারো, অথবা দুইটা কোণ একটা বাহু নিতে পারো। তুমি যদি দুইটা বাহু একটা কোণ নাও তাহলে সেক্ষেত্রে কোণটা কিন্তু বাহুদের অন্তর্ভুক্ত হতে হবে অথবা সমকোণ হতে হবে। তো আমরা এখানে তিনটা তথ্য একটু নেওয়ার চেষ্টা করি যে ত্রিভুজ পি এম এন, দেখো ত্রিভুজ একটার নাম হচ্ছে পি এম এন, ও ত্রিভুজ এটার নাম হচ্ছে আর এফ এন, আর এফ এন। তুমি এটাকে চাইলে এন এফ আর, এফ এন আর, হটেভার যেভাবে ইচ্ছে নাম লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে দুইটা ত্রিভুজকে এখন আমি যদি সর্বসম প্রমাণ করতে চাই, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কোনটা কোনটা মিলে যায় আমরা একটু দেখি। এই দুইটা ত্রিভুজ এর মধ্যে বা এর মধ্যে কি কি মেলে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে এন যদি হয় পি আর এর মধ্যবিন্দু, এন যদি হয় পি আর এর মধ্যবিন্দু, তাহলে পি এন সমান আর এন হবে। পি এন সমান তুমি আর এন লিখতে পারবা। কেন বলো তো, এন হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, এটা প্রশ্নে দেওয়া আছে। এন পি আর এর মধ্যবিন্দু একটা। এবার দেখো এই যে এম এন সমান এন এফ লেখা যাবে কিনা, এন এম সমান এন এফ লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। আমি এইভাবেই অঙ্কন করেছিলাম, অঙ্কন অনুসারে এটা সমান। তাহলে এম এন সমান হচ্ছে এন এফ। কেন সমান, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এই দুইটা হচ্ছে সমান। দেখো এই ত্রিভুজটার দুইটা বাহু, ওই ত্রিভুজটার দুইটা বাহু সমান হয়ে গেছে, আমাদের একটা জিনিস লাগবে। এখন দেখো এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটা, আর এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। এই দুইটা কোণ আবার সমান, কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। একটা সরলরেখাকে অন্য একটা সরলরেখা ক্রস করে গেলে বিপরীত দিকের যে কোণ তৈরি হয় তাকে বলা হয় বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। যদি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয় তাহলে এখানে কোণ পি এন এম, অ্যাঙ্গেল পি এন এফ, পি এন এম, পি এন এম সমান হচ্ছে অ্যাঙ্গেল আর এন এফ, আর এন এফ। কেন সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ এই জন্য সমান। ওকে, তাহলে তিনটা তথ্য যখন দুইটা ত্রিভুজের, এই ত্রিভুজের দুই বাহুর এক কোণ, ওই ত্রিভুজের দুই বাহুর এক কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুইটি সর্বসম। তো ত্রিভুজ দুইটি যদি সর্বসম হয় এটা আমরা লিখে দেব যে সুতরাং ত্রিভুজ পি এম এন সর্বসম ত্রিভুজ আর এফ এন। দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহু, অনুরূপ কোণ সব কিছুই সমান হয়। অনুরূপ বাহু, অনুরূপ কোণ সব কিছু কী হয় বলো তো, সমান হয়। এইবার একটু খেয়াল করে দেখো, এই যে কোণটা আর এই যে কোণটা এরা কিন্তু সমান হয়ে যাবে। এরা কি হয়ে যাবে, কারণ অনুরূপ কোণ। তাহলে এই কোণটার নাম কি বলো তো, এই কোণটার নাম হচ্ছে পি এম এন। কোণ হচ্ছে পি এম এন সমান হচ্ছে কোণ এন এফ আর, এন এফ আর। এবার দেখো এদের ছেদক হচ্ছে এম এফ। তাহলে ছেদকের দুই পাশে যদি কোণ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে যাবে বলতো, সমান্তরাল। একটু ভালো করে বোঝো, এক জোড়া সমান্তরাল সরলরেখাকে আরেকটা রেখা ছেদ করে গেলে ছেদকের অভ্যন্তরে আর ছেদকের
বিপরীত পাশে আর সমান্তরাল রেখার অভ্যন্তরে যে কোণ তৈরি হয় সেই কোণ হচ্ছে একান্তর কোণ, মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তো এরা যদি একান্তর কোণ হয় তাহলে দেখো এই রেখা যদি নাম দিই এ বি আর সিডি, তাহলে এ বি আর সিডি হবে সমান্তরাল। তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে রেখা হবে সমান্তরাল। তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে এই রেখা আর এই রেখা হবে সমান্তরাল, কারণ একান্তর কোণের বিপরীত দিকে যে রেখাগুলো তৈরি হবে সেই রেখাগুলো হবে কি বলতো, সমান্তরাল। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এই যে দুইটা কোণকে আমি সমান বললাম, এরা কি টাইপের কোণ বলতো, এরা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, যদি এই একান্তর কোণ সমান হয় তাহলে রেখা হবে সমান্তরাল। তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে পিএম সমান্তরাল হচ্ছে পিএম, আর সমান্তরাল কি হবে এফ আর বা আর এফ, যাই লেখো একই কথা। তাহলে এফ আর লিখতে পারবা, সমস্যা নাই। এখন দেখো পিএম যদি এফ আর এর সমান্তরাল হয় তাহলে পিএমটা কার অংশ, পিএমটা হচ্ছে পিকিউ এর অংশ। তাহলে পিএম একটা সরলরেখা আর একটা সরলরেখার সমান্তরাল হয়, তাদের আরেকটা অংশ, মনে করো যে এইটা একটা সমান্তরাল সরলরেখা, এর একটা সমান্তরাল সরলরেখা, আমি যদি কোনো কারণে এই রেখাটাকে বাড়াই বা কমাই তাহলেও কিন্তু সমান্তরাল থাকে। তার মানে এই রেখাটা দেখো, আবার যদি এটাকে বাড়ায় তুমি আরো বেশিও করে দাও তাও কিন্তু সমান্তরাল থাকবে। তো আমাদের যেটা হলো সেই এখানে এই যে পিএমটা এটা সমান্তরাল আর এফ এর, তাহলে পি কিউটাও আর এফ আর বা আর এফ এর সমান্তরাল হবে। তাহলে এখানে পিএমটার পরিবর্তে আমরা চাইলে পি কিউ লিখতে পারি, যে পি কিউ সমান্তরাল হচ্ছে এফ আর বা আর এফ। এই যে এটা আমরা মোটামুটি দেখায় রাখলাম। এখন খেয়াল করো, আবার এখানে দেখো সমান্তরাল হলো যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, একটু ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজ দুইটা কি সর্বসম, তাহলে অনুরূপ বাহু এরা অনুরূপ কোণ অনুরূপ বাহু সব কি হয়, সমান হয়। তো অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই যদি সমান হয়ে থাকে তাহলে এখানকার যে বাহুটা এর নাম কি, এর নাম হচ্ছে পিএম, এর নাম কি, এর নাম হচ্ছে আর এফ, আর এফ বা এফ আর। তো এই আর এফ তার মানে পিএম তুমি লিখতে পারবা কি, এবং পিএম সমান হচ্ছে, এখানে এফ আর লিখছি তাহলে এফ আরই লিখলাম, এফ আর। ওকে, পিএম সমান কি লেখা যাবে, এফ আর। এবার খেয়াল করো এই পিএমটা, এম হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু, তাহলে এই পিএম সমান আবার কিন্তু পিকিউ, কিন্তু দেখো কিন্তু পিএম সমান কি বলতো, কিউএম। পিএম সমান কি, কিউএম। কেন পিএম সমান কিউএম, কেন, কারণ এখানে এমটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে পিএম সমান কিউএম লেখা যাবে। তাহলে পিএম সমান যদি কিউএম হয় তাহলে দেখো তো এরা সবাই পরস্পর সমান হয়ে গেল না, তাহলে সুতরাং লেখা যায় যে এই কিউএম সমান হচ্ছে এফ আর, কিউএম সমান এফ আর। তাহলে এই পি কিউ, এইখানে যদি আরেকটু কারেকশন আমি দিই, দেখো পি কিউ যদি এফ আর এর সমান্তরাল হয় তাহলে পি কিউ এফ আর এর সমান্তরাল হলে, বা এই পি কিউ এরই একটা অংশ হচ্ছে কিউএম, তাহলে কিউএম সমান্তরাল তুমি লিখতে পারবো হচ্ছে কিউএম সমান্তরাল কি লিখতে পারবা, কিউএম সমান্তরাল লিখতে পারবো হচ্ছে এফ আর। দেখো এখন এই যে এইটা যদি যদি সমান্তরাল হয়, পিকিউটা এফ আর এর সমান্তরাল, এই কিউএমটা পিকিউ এর একটা অংশ, তাহলে এটাও এফ আর এর সমান্তরাল হবে। তাহলে দেখো কিউএম সমান্তরাল এফ আর, আবার কিউএম এর সমান্তরাল এফ আর সমান হচ্ছে এফ আর। আমরা জানি কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলেই তারা সামান্তরিক হয়। সমান্তরাল তো দেখাইলাম, সাথে সমানও দেখালাম, এটা অবশ্যই একটা সামান্তরিক। তাহলে দেখো ভালো করে এখানে এই যে চিত্রটাকে আমি একটু নিচে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। দেখো এই যে চিত্রে আমরা কি দেখালাম, যে পিএম সমান হচ্ছে কিউএম, পিএম সমান কি কিউএম, সেখান থেকে আমরা কিউএম সমান হচ্ছে দেখাইছি কি কিউএম সমান হচ্ছে এফ আর, কিউএম সমান কি দেখাইছি বলো তো, এফ আর। এবার দেখো এই কিউএম হচ্ছে এফ আর সমান, আবার কিউএম আর এফ আর সমান্তরাল, তাহলে চতুর্ভুজটা কি, চতুর্ভুজটা হচ্ছে এম কিউ আর এফ, এখানে কিউএম আর এফ বা এফ আরটা সমান। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, দেখো যে সুতরাং বলা যায় কি, সুতরাং বলা যাবে যে কিউ আর এফ এম একটি কি সামান্তরিক। কেন বলতো, কারণ এই চতুর্ভুজটার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তো বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সামান্তরিক হয়। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে কি তুমি লিখতে পারবা, দেখো তো এখানে এই যে এম এফ সমান কিউ আর লেখা যাবে কিনা, এম এফ সমান কিউ আর অবশ্যই লেখা যাবে। তাহলে আমরা লিখবো এখন কি বলতো, যে এম এফ সমান্তরাল হচ্ছে কিউ আর, এটা লেখা যাবে এম এফ সমান্তরাল কিউ আর। এখন যদি তুমি একটু খেয়াল করো, বা এখানে এম এফ এরই একটা অংশ হচ্ছে এম এন, এম এফ এর একটা অংশ কি এম এন,
তাহলে এখানে এম এন সমান্তরাল কিউ অফ লিখতে পারবা, এম এন সমান্তরাল হচ্ছে কিউ আর। একটা প্রমাণ হয়ে গেছে, দেখো একটা প্রমাণ হয়ে গেছে। এখন আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু শুধু সমান না, শুধু সমান্তরাল না, তারা সমানও হয়। তারা কি হয়? সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল, এখন আমরা সমান্তরালটা নিয়ে আসবো। আবার দেখো কি হবে, এখানে এম এফ সমান হবে হচ্ছে কিউ আর এর। এম এফ সমান হবে কার? কিউ আর এর। ওকে, আসো এবার একটু ভেঙে ফেলি। এম এফ এর একটা মধ্যবিন্দু আছে এন, কারণ আমরা বাড়াইছিলাম হচ্ছে এম এন কে এফ পর্যন্ত সমান করে, তাহলে এন হয়ে যায় মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে এম এন সমান কি লিখতে পারি বলতো? এম এন এম এফ কে ভেঙে এম এন প্লাস এন এফ লেখা যায় কিনা? এম এন প্লাস এন এফ। তাহলে এখানে এম এন প্লাস হচ্ছে এন এফ, এই এন এফ এই দুইটা যোগ করলে হয় এম এফ। তাহলে এম এফকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারবো, সমান সমান কি লেখা যাবে? কিউ আর। যেহেতু অঙ্কন অনুসারে এই দুইটা সমান ছিল, এম এন আর এন এফ, এই দেখো একদম শুরুর দিকে আমরা দেখেছি যে অঙ্কন অনুসারে এম এন আর এন এফটা কি সমান। তো এম এন আর এন এফটা যদি সমান হয় তাহলে আমরা একটাকে আর একটা দিয়ে রিপ্লেস করতে পারবো, এবং কোনটা দিয়ে রিপ্লেস করবো সেটা আমরা উত্তরের দিকে দেখবো। এম এনটা রাখতে হবে। তাহলে এম এন, এই এন এফটা না লিখে আবার লিখবো এম এন সমান সমান হচ্ছে কিউ আর। এই যে লিখে দিলাম। এবার বলো তো এম এন আর এম এন যোগ করলে কত হয়? এম এন আর এম এন যোগ করলে হয় 2m n সমান হচ্ছে কিউ আর। আচ্ছা, এই দুই তো গুণ আকারে আছে, উপাসে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। আর ভাগ হয়ে গেলেই দেখবা তোমার অ্যান্সারটা মিলে গেছে। সুতরাং এম এন এই টুটা উপাসে গেলে হয়ে যাবে ভাগ, মানে কিউ আর বাই 2, মানে হাফ কিউ আর। এই যে ভাগ হয়ে গেল কিউ আর। এই দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে একটা প্রমাণ আমাদের, এই হচ্ছে একটা প্রমাণ। দেখো এই হলো আমাদের একটা প্রমাণ। এই আর একটা প্রমাণ কোথায় করছি আমরা? এই যে এখানে, এই দেখো এই হচ্ছে আমাদের আর একটা প্রমাণ। তো দুইটা প্রমাণ, এটা আসলে আমাদের পাঠ্য বইয়ের একটা উপপাদ্য, কঠিন কিছু না, একদম সহজভাবে আমরা এটাকে প্রমাণ করতে পেরেছি। আর আশা করি শুরু থেকে যারা এটা প্রথমে মনোযোগ দিয়েছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অসংখ্যবার আসে, তাই এটা তোমাদের বারবার প্র্যাকটিস করা দরকার। বারবার প্র্যাকটিস করে এই কোশ্চেনটা ঘুরাই ফিরিয়ে দিলেও যেন তোমরা অ্যান্সার করতে পারো। তো আমাদের খ নম্বর প্রশ্নটি শেষ হলো, এবার আমরা প্রশ্ন গ এর সমাধান করব। তো আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে আমাদের ইজি ম্যাথ বইয়ে, দেখো ইজি ম্যাথ বইয়েও কিন্তু আমরা তোমাদের জন্য অনেক সহজ করে যেভাবে বুঝাই দিলাম আমি, সেভাবেই কিন্তু এখানে সমাধানটা করা আছে। হ্যাঁ, তো আমরা এখন প্রশ্ন গ এর সমাধান করব। তো প্রশ্ন গটা একটু দেখি। প্রশ্ন গতে বলছে কি যে দেখো পি কিউ স্কোয়ার, এই যে পি কিউ বাহুটা পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এই দুটাকে স্কোয়ার করো, সেটা হবে কি 2 ইন্টু পি এস স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ারের সমান। এটা প্রুফ করতে হবে। এখন আমরা প্রশ্ন গ এর সমাধানটা আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু তোমাদেরকে বোঝাই দিই। দেখো ত্রিভুজ পি কিউ আর, আমাদের উদ্দীপকে যে ত্রিভুজ ছিল পি কিউ আর, এই সেই ত্রিভুজ পি কিউ আর। এস কিউ আর এর মধ্যবিন্দু, এই কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এস। ভালো কথা। প্রমাণ করতে হবে কি? এই জিনিসটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। একটু দেখো, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এস যেহেতু কার মধ্যবিন্দু? কিউ আর এর মধ্যবিন্দু, তাহলে পি আর এসকে যোগ করে দিই। তাহলে পি আর এসকে যোগ করে দিলে এটা হবে মধ্যমা। এটা কি? এস হলো মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যমা। ভালো কথা। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পি থেকে এসআরের উপর পি এল লম্ব টেনে দিই। কী টানলাম? এই দেখো 90 চিনব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ তৈরি হবে? এই প্রত্যেকটা ত্রিভুজ হবে সমকোণী। দেখো ত্রিভুজ পি এল আর, এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পি এস এল এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ এল এটাও সমকোণী ত্রিভুজ। এখানে একাধিক সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তো আমি 1 বাই 1 একটা নিয়ে কাজ করতে চাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব, দেখো অঙ্কনে আমরা কি করছি? পিএসকে যোগ করি, পি বিন্দু থেকে কিউ আর এর উপর পি এর লম্বটা নিই, যা মাত্র বললাম। এবার প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিএসএল। এই দেখো এই ত্রিভুজ পিএসএল, ত্রিভুজ কোনটা? পিএসএল। এই ত্রিভুজটাকে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র দেওয়া যায়। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে এখানে পিএসটা কি? অতিভুজ। এই দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এইখান থেকে আমরা পিএল এর মানটা বের করতে যাচ্ছি। কিসের মানটা? পিএল। পিএলটা তাহলে এখানে থাকলো, এটাকে রেখে দাও। আর এই জিনিসটা পজিটিভ এসএল, তাহলে এটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যায়? নেগেটিভ। এটা কী হয়ে যাবে? এর সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে পি এস স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এল এস স্কোয়ার সমান সমান পি এল স্কোয়ার। আমরা এই যে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এই জিনিসটা পাই। এটা একটু মাথায় রাখো যে আমরা পি এল স্কোয়ারের মানটা বের করে নিচ্ছি, মানে এই লম্বের মানটা বের করে নিলাম। এবার আসো আমরা প্রথমে আমরা পি কিউ এর মানটা বের করবো। দেখো আমাদের এখানে পি কিউ এর মান লাগবে, পি আর এর মান লাগবে, পি কিউ স্কোয়ারের মান লাগবে, পি আর স্কোয়ারের মান লাগবে।
তো প্রথমে আমি পি কিউ এর মানটা এই পি কিউ স্কোয়ারের মানটা যদি বের করতে চাই তাহলে তোমাকে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, রেড মার্ক করা ত্রিভুজ পি কিউ এল, এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি এই পি কিউ এল ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ার, এই যে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে পিএল স্কোয়ার প্লাস কিউএল স্কোয়ার, এই দেখো পিএল স্কোয়ার প্লাস কিউএল স্কোয়ার। আমরা এই সূত্রটা বসাই দিলাম, এটা বুঝতে কারো সমস্যা হয় নাই। এবার একটু দেখো এই জায়গাতে এই যে পিএল স্কোয়ার, আমরা কিন্তু পিএল স্কোয়ার একটা মান বের করছি, এই মানটা দেখো এই যে দেখছাও, সেই মানটাকে এখানে বসাই দিলাম, কি করলাম বসাই দিলাম। এখন এই কিউএলটা আসলে কি, কিউএলটাকে রেখে দিলাম এই যেখানে, কিছু করি নাই। পরের বার এটাকে দেখে দেখে বসালাম। এবার কিউএলটা, কিউআর এল এর একটা মধ্যবিন্দু আছে হচ্ছে এস, কিউআর এল এর মাঝখানে একটা বিন্দু আছে কি বলতো এস, এ দেখো কিউএল এর একটা মাঝখানে একটা বিন্দু আছে এস, তার মানে আমি এটাকে ভেঙে কিউএস প্লাস হচ্ছে এস এল এটা লিখতে পারবো বা এলএস লিখতে পারবো। তা আমরা কিন্তু এখানে সেই কাজটাই করেছি। দেখো কিউএসকে ভেঙে আমরা কিউএলকে ভেঙে কিউএস প্লাস এলএস লিখে ফেললাম, কিউএস প্লাস এলএস বা এস এল লিখে ফেললাম। তাহলে এইটাকে দেখো, আর এই যে স্কোয়ারটা ছিল বাইরের স্কোয়ারটা দিয়ে দাও, কারণ এই কিউ সমান সমান এটা আমরা সে সাইডে নোটও দিতে পারি চাইলে। এবার এটাকে তুমি এ ধরবা, প্রথম অংশ কি ধরবা, এই কিউএসকে ধরবা এ আর এলএসকে ধরবা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, সাজাই লিখছি সূত্রটাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস বি, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা দিয়ে দিলাম সূত্র। এবার সূত্র বসানোর পরে দেখো এই এল এস স্কোয়ার আর এল এস স্কোয়ার পজিটিভ নেগেটিভ কাটা যায়, তাহলে পি কিউ, এই যে পি কিউটাকে এখানে বসালাম পি কিউ স্কোয়ার, তাহলে এখানে এই অংশটা থাকলো, এখানে কিউএস স্কোয়ার, এই যে কিউএস স্কোয়ার, আর এখানে 2 ইন্টু কিউএস রয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, আমরা পি কিউ এর মান বের করেছি, পি কিউ স্কোয়ারের মান বের করে সেটা সমীকরণটা রেখে দিলাম। তো আমাদের পি কিউ আর বের করতে হবে কি বলতো, পি আর এর মান। এইবার আসো পি আর কোথায় আছে, দেখো এই হচ্ছে পি আর। তো এই পি আর এর মান বের করতে হলে সমকোণ ত্রিভুজ নেওয়া লাগবে, আমরা এই ত্রিভুজটাকে নিলাম, ত্রিভুজ পি আর এল। তো এটা সমকোণ ত্রিভুজ হলে এখানে হলো অতিভুজ কি পি আর, তাহলে পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি এল স্কোয়ার প্লাস হচ্ছে এল আর স্কোয়ার বা আর এল স্কোয়ার, যাই লিখবা, এটা পিথাগোরাসের সূত্র। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এবার পিএল স্কোয়ারের একটা মান কিন্তু আমরা বের করেছিলাম, কি বের করেছিলাম, সেটা হচ্ছে পিএস স্কোয়ার মাইনাস এলএস স্কোয়ার, তাহলে এটার মানটাকে আমরা সেখানে বসাই দিব। তাহলে দেখো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র দিলাম, দেওয়ার পরে এখানে পিএলএস স্কোয়ারের মান হচ্ছে পিএস স্কোয়ার মাইনাস এলএস স্কোয়ার বসাইলাম, আর এলএস স্কোয়ারটা এই যে এখানে থাকলো। এবার সরি এল আর স্কোয়ার, এবার এল আর স্কোয়ারটা কি, এল আর স্কোয়ারটাকে আমরা একটু দেখে আসবো। দেখো এল আর হচ্ছে এই অংশটা, এল আর কি এই অংশটা, তো এল আরকে চাইলে আমরা আর এস, এই আর এস বা এস আর, তা আর এস মাইনাস এস এল এটা লিখতে পারি, কিন্তু এটা কি কোনটা সমান, এই আর এল সমান, তাহলে আর এল সমান তুমি এটা লিখতে পারবা, কারণ কি দেখো এস আর থেকে তুমি যদি এস এলটা মাইনাস করো তাহলে আর এস থেকে যায়। তো আমরা এই জিনিসটা দিলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলাটা চলে আসবে। তো আমরা এখানে কি করলাম, এই দেখো যে এই এল আর পরিবর্তে আমরা এস আর মাইনাস এল এস এর হোল স্কোয়ার, এল আর এর মানটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা বসাই দিলাম, এবার খেয়াল করো, তাহলে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, এটাকে এ ধরো আর এটাকে কি ধরো, বি ধরো, বি ধরলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা সূত্র বসানোর আগে আমরা এক কাজ করি, আমাদের যেহেতু উপরে আছে কি বলতো, উপরে আছে কিউএস, তাই না, কিউএস আছে, তা আমরা এই আর এসটাকেও চাইলে কিউএস বানাতে পারি, কারণ কি এস হচ্ছে পি কিউআর ত্রিভুজের কিউআর বাহুর মধ্যবিন্দু, তো কিউআর বাহুর মধ্যবিন্দু যদি এস যদি কিউআর এর মধ্যবিন্দু হয় তাহলে কিউএস আর আর এস সমান হবে। তাহলে আমরা এই এখানে আছে এস আর বা আর এস, এই আর এস না লিখে আমরা কি লিখতে পারবো বলো তো, কিউএস লিখে দিলাম কিউএস, আর এখানে যা ছিল তাই। এবার এই অংশটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, তাহলে এ ধরবা আর বি ধরবা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো এলএস এটা পজিটিভ এটা নেগেটিভ কাটা যায়, পজিটিভ নেগেটিভ কী হয় কাটা যায়, গেল কাটা। তাহলে এখানে পিএস স্কোয়ার থাকলো, এই জায়গায় এটাকেও কিউএস স্কোয়ার থাকলো, কিউএস স্কোয়ার থাকলো, আর এই পার্টটাকে এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের পি আর স্কোয়ারের মান। তাহলে এটা আমাদের আর একটা সমীকরণ, দুইটা সমীকরণ। তো এখন আমরা যেটা করবো এই সমীকরণ দুটাকে যোগ করব, কি করব, সমীকরণ দুটাকে আমরা যোগ করে দেব। এই সমীকরণ 1 আর সমীকরণ 2কে যোগ করলাম, সমীকরণ 1 এর বাম পাশে আছে পি কিউ স্কোয়ার
আর ডান পাশে সমীকরণ 2 এর বাম পাশে আছে হচ্ছে দেখো এই যে পি আর স্কোয়ার লিখলাম। প্রথমে সমীকরণ 1 এর বাম পাশে যেটা ছিল সেটাকে বসাই দিলাম, সমীকরণ 2 এর ডান পাশে যেটা ছিল সেটাকেও বসাই দিলাম। সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তোমরা জানো, বাম পাশের সাথে বাম পাশ যাবে, ডান পাশের সাথে ডান পাশ যাবে। তাহলে আমরা সমীকরণ 1 এর লেফট সাইড, 2 এর লেফট সাইড, 1 এর রাইট সাইড, 2 এর রাইট সাইডকে যোগ করে দিলাম। আমরা কাটাকাটি করবো। দেখো এখানে যা ছিল তা পুরোই বসে গেল। পিএস স্কোয়ার যোগ করলে 2 পিএস স্কোয়ার, আর কিউএস স্কোয়ার, আর এখানে কিউএস স্কোয়ার যোগ করলে 2 কিউএস স্কোয়ার, আর এখানে কিউএস এলএস 2 কিউএস এলএস পজিটিভ আর 2 কিউএস এলএস নেগেটিভ, এরা কিন্তু কাটাকাটি যায়, গেল কাটাকাটি। এবার এই অংশ থেকে 2 আছে আমি চাইলে 2 কমন নিতে পারি, আর 2 কমন দিলেই দেখো তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান 2 ইন্টু পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার প্রমাণ হয়ে গেছে। খুবই সহজে এটা আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। এটা তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 15 একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা বারবার কিন্তু পরীক্ষায় আসে। তো আশা করি আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যদি এটা তোমাদের আসে নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবা। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।